থিঙ্ক ইজ আমি এখন পোখারা নেপালে আছি আমার হোটেলের আউটসাইড। এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে ভালোই, মানে অ্যাস্থেটিক টাইপের। আর আজকে ভিডিওতে আমি কেমনে নাগরকোট থেকে পোখারা আসলাম, আর সাথে মাঝখানে আমি কেমনে 2500 মিটার উপরে গ্রাউন্ড লেভেল থেকে উপরে কেমনে গিয়েছি, কেবল কার করে কি করেছে, প্লাস এই সব এক্সপিরিয়েন্স, সাথে পোখারাতে আমি কি কি অ্যাক্টিভিটি করেছি, পোখারার এক্সপিরিয়েন্স, পোখারার সাইট সিন, এই সব আজকে আমি এই ভিডিওতে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফাইনালি নাগারকাটে দিন শেষ, এক রাতের জন্য স্টে করছিলাম হয়েছে। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট পোখারাতে চলে যাব। তো লেটস গো। তো নাগারকোট থেকে আমরা মোস্ট প্রবাবলি আপনার 7টার দিকে বের হয়েছিলাম। তো বাইর হওয়ার পর আপনার যেহেতু পোখারা যাব, নাগারকোট থেকে পোখারা যাওয়ার যে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। লাইক নাগারকোট থেকে যখন আমরা বাইর হব পোখারার জন্য, মানে মেন সিটিতে আসবো, তখন যে আপনার নাগারকোটের যে রাস্তাগুলি পাহাড়ের মধ্যে, ওগুলি অনেক কর্নার আছে, অনেক কর্নার, অনেক একা বেঁকা রাস্তা। আপনার এরা যদি একদম ক্লোজেট একটা কম্পেয়ার দিতে হলে বলতে পারেন আপনার ডাইরেক্ট সাজেক বা বান্দরবনের মতন পুরো রাস্তা। ওখান থেকে তারপর আসছি, যেহেতু অনেক বড় একটা জার্নি এটা আপনার নাগারকোট থেকে পোখারার, তো ওখান থেকে বলা হয়েছিল তাহলে আমরা যেহেতু এখানে এখন আপাতত তো একটা রেস্টের জন্য, আর এখানে একটা কেবল কার আছে, এটা হলো আপনার চান্দ্রগিরি। তো আমরা চান্দ্রগিরিতে আসছি, চান্দ্রগিরিতে কেবল কার, তো চান্দ্রগিরি কেবল কার দিয়ে আর কি পাহাড়ের উপরে যাব। তো ওটার জন্য এখানে আসছি। এখানে আসার পর দেখলাম ভালোই, খারাপ না। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিচ্ছি। এখন উপরে কেবল কারে যাব। তো এখন কেবল কারের দিকে যাচ্ছি উপরে। এটা বলা হয়, যেটা বলে কেবল কার যেটা মেনলি এটা হলো 3000 ফুট উপরে নিয়ে যাবে, যে চান্দ্রগিরি কেবল কার। তারপর ওখানে আবার কিছু টুরিস্ট স্পট, টেম্পল টাইপ এমন কিছু বলে। তো লেটস সি কি হয়। কেবল কার দিয়ে উঠলাম উপরে। আসলে কেবল কার যখন আস্তে আস্তে উপরে উঠে তখন ভিউগুলো আরও সুন্দর হয়, মানে ওদিক দিয়ে আপনার পুরো কাঠমান্ডু ভ্যালির পুরো ফুল ভিউ পাওয়া যায়, সিটির বিল্ডিং টিল্ডিং সব কিছু। এখন এখানে উপরে উঠলাম, 2500 মিটার উপরে উঠছি মানে কেবল কার দিয়ে। এখন হলো একটা ম্যাপ দেখলাম, ম্যাপের মধ্যে উপরে আরও উপরে একটা টেম্পল আছে, আর একটা হলো একটা পুরো রেস্টুরেন্ট আছে, যেটা ভিউ আর কি, ভিউর জন্য অনেক পপুলার। তো উপরে ওইটাতেই যাচ্ছি। ফাইনালি এখানে টেম্পেল আর যে রেস্টুরেন্টের কথা বলছিলাম ওখানে আসছি। এখানে যে অনেক ভার্টিক্যালি, তো ভার্টিক্যালি অনেক উপরে উঠতে হয়, তো অনেকে এটাতে হাফ পায়, যেখানে লেখাই আছে যে আস্তে আস্তে উঠতে। এখান থেকেও অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আশেপাশে। সাথে এখানে দেখছি এখানে আবার রিসোর্টও আছে পাশে, আবার হেলিপ্যাডও আছে। তো যারা এখানে রিসোর্টে থাকতে চায় ওরা এখানে আসতে পারে। আর এখানে ঠান্ডাও ভালো, আমার নাক পুরা মনে হচ্ছে বন্ধ টন্ধ হয়ে গেছে পুরা, এমন মনে হচ্ছে। ভাবছিলাম টেম্পেলে যাবো, কিন্তু মোস্ট প্রবাবলি মেবি টেম্পেলে মেবি কোনো রিচুয়াল হচ্ছে বা পূজা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। আর যতটুকুনে টেম্পেলে শুধু হিন্দুরা যেতে পারবে, অন্য কোনো রিলিজিয়াসরা
রিলিজিয়াস পার্সনরা যেতে পারবে না, আর এমনি ভিতরে পূজা হচ্ছে সাম কাইন্ড অফ, তাই আর যেতে পারছি না। যাক, এখন যে রেস্টুরেন্টটা আছে এভারেস্ট ভিউ পয়েন্ট, এখন এখানে যাচ্ছি, দেখি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। আর মেবি যেহেতু অনেক ঠান্ডা, হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একটা কফি খাওয়া যাক এখানে। রেস্টুরেন্টে যাওয়ার আগে পাশে একটা শপ ছিল ছোট, নাম হলো ব্র্যান্ডেড শপস, মানে গিফট আইটেম মেনলি। এখানের মধ্যে একটা সোভিয়েত নাইফ পেয়েছে, মানে নেপালিদের সোভিয়েত একটা নাইফ বলে এটাকে, নেপালি। তো ভালোই লাগছে আসলে। নিচে 700, মানে নাইফ হইলো 700, আর যদি স্ট্যান্ড সহ নেয় তাহলে টোটাল পড়বে 1100-এর মতন। তো আসলে মানে কাইন্ড অফ একটু ইউনিক লেগেছে, তাই নিয়েছি। ভালোই, খারাপ না। এখন হইলো উপরে রেস্টুরেন্টে যাব, দেখি কেমন ভিউ পাওয়া যায়, একটা কফি, কারণ শীতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে এক্সপ্রেসও খেলাম, এখন আবার নিচে যাচ্ছি। নিচে আবার ড্রাইভার ওয়েট করতেছে, আবার ড্রাইভার বলছে যে 12টা বাজে কেবল কার অফ হয়ে যায়, 12টা থেকে 1টা, তো 12টার মধ্যে যদি কেবল কারের কাছে না যায়, নিচে না যায়, 2500 মিটার অ্যাকচুয়ালি নিচে, তাহলে আরও 1 ঘন্টা আটকায় থাকতে হবে। 12টা থেকে 1 ঘন্টা তাদের লাঞ্চ ব্রেক। তো এখন তাড়াতাড়ি যেতে হচ্ছে, এখন বাজল 12টা 40, 20 মিনিটে যেতে হবে। লেটস সি। ফাইনালি আসতে পারছি। লাস্টের মেবি 10 মিনিট ছিল তখন কেবল কারে আসছি, তো আসতে পারছি। তো আমরা তারপর নিচে এসে পড়ছি। এখন একটু পর ড্রাইভার আসবে, যেহেতু বলছে লাঞ্চ করতেছে উনিও, তো উনি লাঞ্চ করার পর বলছে উপরে আসবে এই 10 আর 5 মিনিটের ভিতরেই। তারপর আর কি একটা লং একটা জার্নি হবে। ড্রাইভার বলছে বলে 8 থেকে 9 ঘন্টা বলে অ্যাটলিস্ট লাগবে পোখারা যাওয়ার জন্য। তো পোখারা যাওয়ার পর তারপর আপনার পোখারা যাওয়ার পর তারপর কালকে পোখারা যাবো, তারপর ওখানে আর কি হোটেলে থাকবো। তারপর কালকে হইলো বাকি সাইট সিং করবো। ফাইনালি হোটেলে আসছি, হোটেল লবিতে আছি। মানে অনেক টাইম লাগছে আপনার। চিন্দিগিরি হিল থেকে মেবি 1টা বাজে আমরা বাইর হয়েছিলাম, এখন অলমোস্ট 7:30টা বাজে। তো টোটাল 7.5 ঘন্টা লাগছে আসার জন্য। তারপর আপনার 7.5 ঘন্টা তো এমনি লেগেছে, কিন্তু যদি একদম হোটেল থেকে যদি শুরু করি, যে আপনার নাগারকাট থেকে যদি হিসাব করি, তাহলে নাগারকাট থেকে বের হয়েছিলাম আপনার অলমোস্ট 7:30টা এমন টাইমে। তো টোটাল বলতে গেলে 10 আওয়ারের মতো লাগছে, 9 থেকে 10 আওয়ারের মতো লাগছে আসতে। কিন্তু যদি অনেক টাইম লাগলো সমস্যা নেই, কিন্তু জার্নি যে এক্সপিরিয়েন্সটা ছিল ওটা খুবই ভালো ছিল। আপনার যে রোডের যে ভিউ আর সিন, ওগুলি খুবই ভালো ছিল, পুরো জোস ছিল। আপনার লাইক মাঝখান দিক দিয়ে রোড যাচ্ছে, দুই পাশেই পাহাড় ছিল, লেফট সাইডেও পাহাড় ছিল, রাইট সাইডেও পাহাড় ছিল, মাঝখান দিক দিয়ে রোড যাচ্ছে। আবার এমনও কয়েকটা রুট আসছে যে আপনার দুই পাশে হলো সিটি টাইপের, মানে দোকানপাট ছোটো মোটো, আর সামনে হলো অনেক বড় একটা পাহাড়ের সিন। তো অনেক মানে যে সিনগুলি ছিল, সিনগুলির মধ্যে মানে পুরো ওটখিট হয়ে গেছে এতক্ষণ যে আমরা ছিলাম একসাথে। ওটার জন্য মাত্র লবিতে আসলাম, এখন রেস্ট নিতেছি। লবিটাও ভালোই, অতটাও খারাপ না। আর এখন আর হইলো ফাইনালি এখানে আসলাম, এটা হলো কথা। আর এমনি যদি বলি রাস্তার অবস্থা, এক্সেপ্ট রাস্তাটা আসলে একটু খারাপ ছিল, কারণ ড্রাইভারও বলেছিল যে রাস্তার মেনলি কাজ চলতেছে। এখানে বলে একটা টানেল বানাচ্ছে, পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য টানেল বানাচ্ছে, টানেলের জন্য দেন আবার অনেক ব্রিজ বানাচ্ছে, ওগুলির জন্য রাস্তা অনেক খারাপ ছিল। আর রাস্তা খারাপের জন্যই আবার লাইট ছিল না, স্ট্রিট লাইট ছিল না পুরো জার্নিতে। পুরো যে হাইওয়ে থেকে আসলাম রাস্তা খারাপ ছিল, আবার স্ট্রিট লাইটও ছিল না। তো পুরো আপনার গাড়ির যে হেডলাইট আছে, হেডলাইটের উপরে ডিপেন্ড করে আমাদের যেতে হয়েছিল। তো
মোস্ট টোটাল যদি অল ওভার বলি এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, যেহেতু আপনার রাস্তাটা একটু খারাপ ছিল কিন্তু ওটাও কভার হয়ে গেছে, যে ভিউগুলি আমরা পেয়েছি, যা সিনারিগুলি পেয়েছি ওগুলির মধ্যে। একটু বাইরে বেরোয়েছি মেনলি পোখারাটা নাইটে রাত্রে কেমন দেখতে ওটা দেখার জন্য। এখন আমার হোটেলের পাশে আছে কিন্তু মানে যে যে ভ্যালিটা আছে, যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মানে পুরো আপনার হোটেল দিয়ে ভরা, চারোদিকে যেদিকে তাকান ওদিকে সব জায়গায় খালি হোটেল আর হোটেল। সামনে একটু সামনে চাইলে তাহলে আপনার মেনলি মেন রোড পড়ে, ওখান থেকে হলো আপনার যে যা দোকান টোকান আছে, শপ আছে, খাবার দাবার লোকাল শপ, এইগুলি সব ওখানেই আছে। ফাইনালি মেন রোডে আসছি। আমি যখন ওই যে গলি থেকে বাইরে হয়েছিলাম যে হোটেল, ওখানে দেখলাম একটা মারোয়ারি রেস্টুরেন্ট আছে মারোয়ারিদের জন্য, ওটা পাশে আবার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। এখন হলো মেন রোডে আসছি, মানে এটা হলো মোস্ট প্রবাবলি পোখারা লেকের পাশে, যেহেতু রাত হয়ে গেছে তাই অত একটা বোঝা যেতেছে না সব কিছু। এখানে অনেক কিছুই আছে, এখানে মানে ড্রেসের সব থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে অভাব নেই, এখানে সব কিছু আছে, সব ধরনের রেস্টুরেন্ট সব দেশের। একটু আগে একটা ভিয়েতনামি রেস্টুরেন্ট দেখলাম, মেনলি ক্যাফে। আর এটার থেকে যদি একটু পাশেই দেখি, নো থ্যাংক ইউ পাশে একজন জুসওয়ালা ছিল, বলতেছিল জুস খাবো না, কিন্তু এখন আপাতত ফুল হয়ে আসছি, কিছু ক্ষুধা লাগেনি। এদিক দিয়ে পাশে দেখলে দেখ মানে আবার গাছের অভাব নেই, অনেক বড় বড় গাছ সাইড দিয়া। আর সামনের দিক দিয়ে যদি বলতে গেলে দোকানই আর দোকান। এখানে যদি বলি আসলে খারাপ নেই, এখানে একটা নাইট ওয়াক হিসাবে এটা অনেক ভালোই একটা। এই পাশে রাস্তা যাচ্ছে, আর পাশে হলো রাস্তা যাচ্ছে, আর আবার আরেক পাশে হলো আমার লেফট সাইডে হলো এদিক দা দোকান আর দোকান। আজকে একটু কি মেবি আর হাঁটতে পারবো না, এখন আবার হোটেলে যেতে হচ্ছে, ডিনারও করতে হবে, আবার ডাকতেছেও হোটেল থেকে। একটু আগে একটি দেখছিলাম মেবি ফরেনার, আর কুকুর আছে, কুকুরে নিয়ে দৌড়াইতেছিল, আমি ওয়াক করতে পারছিলাম, কুকুর দৌড়াইতেছিল। তখন তো ওই যে কুকুরের যে ওনার ছিল, যে কুকুর পালে, ও দৌড়াইতেছিল একসাথে দুইজন। আজকের জন্য মেবি একটু কি, আবার কালকের থেকে ডে 2 নেওয়ার একটা, কালকে ডে 2 পোখারাতে, ওটা নিয়ে বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন কালকে তো মেবি যতটুক বলা হয়েছে যে 5:30টার মধ্যে উঠতে হবে। একটা সানসেট ভিউ আছে, সানসেট ভিউর একটা ফেমাস। গুড মর্নিং গাইস, এখন 5:40 বাজে, ড্রাইভার এসে পড়েছে। আমি তো অনেক ঘুমিয়ে ধরছি। আমাদেরকে বলা হয়েছিল যে 5:20-এর দিকে সব রেডি হয়ে থাকতো, আমরা তো 5:20-এর দিকে উঠছিলাম, রেডি হয়ে আছি। এখন মেনলি সারাঙ্গটে যাব, সারাঙ্গটে আপনার সানরাইজ দেখার জন্য, ওটা বলে ফেমাস এখানে পোখারাতে, যারা সবাই বলে সারাঙ্গটে যায়, তো ওখানে এখন যাব। ফাইনালি সানরাইজ দেখছি, বাট অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ফার্স্টের দিক দিয়ে ওয়েদারটা পুরো আনক্লিয়ার ছিল, একটু আগে সানরাইজ হয়েছে। এখন মোস্ট প্রবাবলি 7:30টার মতন বাজে, বা 7:45 এমন কিছু বাজে। আর ফাইনালি আন্নাপূর্ণার মাউন্টেনও দেখা গিয়েছে। ফার্স্টের দিক দিয়ে কিছু দেখা যাচ্ছিল না, যখন একটু হালকা যখন একটু ক্লিয়ার হয়েছে ওয়েদার, তখন দেখা গেছে। আমি জানি না ভিডিওতে কতটুক বোঝা গেছে মাউন্টেন, আন্নাপূর্ণা মাউন্টেনটা। তারপরও আই হোপ যে বোঝা যাবে, দিয়ে করেছি। আর মা আপনার আপনার সানরাইজও দেখা হয়েছে। এখন এখান থেকে যাচ্ছি, এখান থেকে এখন মেনলি ডাইরেক্ট হোটেলে যেতে হবে, হোটেলে যে ব্রেকফাস্ট করতে হবে, একটু রেস্ট করতে হবে, তারপর হলো ডাইরেক্ট আপনার পোখারা সাইট সিইংয়ের জন্য যেতে হবে। তো একটা পাহাড়, ছোটো একটা পাহাড়ের মতন উঠছি, বেশিক্ষণ উঠতে হয় না, 20 সেকেন্ডের মতন উঠতেছি। স্টিফ ছিল ভার্টিক্যালি, তা উঠতে পারছি। এখান থেকে ভিউটা আসলেই ভালো। ভালোই প্যারা হয়েছিল, স্লিপ করতেছিল, যেহেতু মেনলি চেলসি বুট পরে আসছে, এগুলি দিয়ে আর হাইকিং হয় না তেমন একটা। ফাইনালি হোটেলে আসলাম, এখন প্রায় 8টা বাজে, ড্রাইভার মাত্র রেখে চলে গেছে। এখন ব্রেকফাস্ট খেতে হবে। ব্রেকফাস্ট খাওয়ার পর ঠিক
10:30-এ আবার বাইর হয়ে যেতে হবে, তখন যে পোখারা যে সাইট সিং আছে, ডেভিলস ফল, তারপর দেন কেভ যা আছে ওগুলি সব দেখতে হবে। তো ড্রাইভার এসে পড়ছে, এখন যেতে হবে। 10:30 বাজে, একটু ঘুমিয়ে গেছিলাম হোটেলের মধ্যে, এখন ডাকতেছে, তো এখন ডাইরেক্ট সাইট সিংয়ের মধ্যে যেতে হবে। আর এখানে আমি আমার হোটেলের ইতে আছি, লিফটটা ভালোই, খারাপ না যদি, একটু ওল্ড টাইপের। আমি এখন আপনার ন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে আছি। এখানে ডেভিস ফলের আগে এখানে আসছি, এখানে আসলাম। ওখান থেকে টিকিট কাউন্টার ছিল, টিকিট কাউন্টারে টিকিট কিনলাম, 350 রুপি নিছে। আমরা মেবি এশিয়ান ছিলাম বা বাংলাদেশে ছিলাম, সেটার জন্য মেবি সাউথ এশিয়ান, তাই আমাদের থেকে 350, যারা কিন্তু ফরেনার মানে এশিয়ার বাইরের থেকে, তাদের থেকে তারা 750 রুপি নেয়, যতটুকু আপনার প্রাইজ দিতে দেখলাম। আসার সময় একটা মজার জিনিস হয়েছিল যে আসার সময় সামনে 3টা আপনি স্ট্যাচু ছিল, 3টা লোকের, ওই 3টা লোক মিললে আমি যতটুকু দেখলাম তারা মেবি এখানে তো মিউজিয়াম বিল্ড করতে হেল্প করেছে বা মেন ছিল। তাদের দেখে ভয় পেয়ে গেছিল, মনে করছিলাম যে আসলে কেমন কেউ তাকায় আছে নাকি আমাদের দিকে। মিউজিয়ামের ভিতরে আসছি, ভালো। এখানে আবার দেখলাম যে তারা কয়েকটা অ্যাওয়ার্ডও দিচ্ছে এখানে, তাদের মেবি ট্যুরিস্ট পোস্ট সামথিং এমন কিছুর জন্য। ভালোই, খারাপ না মিউজিয়ামে। নিচে দেখি কী আছে, দেখি এখানে কটুক বোঝা যায় কি, যদি এখানে যদি নেপালের হিস্টোরি বোঝা যায় তো ভালো, আপনাদেরকে বোঝাবো। তো মেনলি এখানে বলা হয়েছে যে গ্রাউন্ড লেভেলটা এটা পুরোপুরি ডেডিকেট করা হয়েছে যে মাউন্টেন পিপল যারা আছে তাদের জন্য। এখানে মাউন্টেন, যে আপনার নেপালে যারা মাউন্টেনরা আছে, তারা মাউন্টেনের যে পিপলরা আছে বিভিন্ন এথনিক গ্রুপ থেকে, যেমন তামাংস, মাগার্স, কেত্রিক, এদের ব্যাপারে এদের ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে তারা বলেছে তারা তাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট, তাদের কালচারাল ডিফারেন্স, তারা তাদের বাসায় কী কী ইউজ করতো, তারা তাদের কিচেনে কী কী ইউজ করতো, এইসব জিনিস এখানে মানে তাদের ব্যাপারে একটা বিফট করা হয়েছে, তাদের ব্যাপারে একটা ছোটো একটা শর্ট ইনফো দেওয়া হয়েছে যেন সবাই বুঝুক তাদের। ফার্স্ট সেকশনে তামাংদের ব্যাপারে বলা হয়েছে। এখন তামাং মানে কি, তামাং হলো মেনলি এরা হলো এথেনিক গ্রুপ, নেপাল অনেক আগের থেকে থাকে। আর তামাংয়ের আপনি যদি বলেন এটার মানে কি, তা মানে হলো হর্স, আর মাং মানে হলো আপনার সেলার বা যে যারা করে এগুলি সেল করে, মানে যারা হর্সের বিজনেস করে তাকে, সেগুলিকে আপনার তামাং বলা হয়। তো এটা মেনলি যদি সোজা একটা ওয়ান ওয়ে একটা অ্যান্সার দিই, তো তামাং মানে হলো আপনার যারা হর্স সেলার, যারা হর্স নিয়ে বিজনেস করতো, তারা হর্স বিক্রি করতো, তো তাদের থেকে তামাং আসছে। তামাংও আপনার নেপালের এখানে একটা এথেনিক গ্রুপ, এটা অনেক বড় একটা এথেনিক গ্রুপ। এখানে তাদের ছবি টবি দেওয়া হয়েছে, তারা কেমন দেখতে, তারপর তাদের জামা কাপড় দেওয়া হয়েছে, যাদের ট্রেডিশনাল পোশাক এগুলি কেমন দেখতে, এগুলি সব বলা হয়েছে, মানে সেসব এখানে দেখানো হয়েছে। সেকশন হলো আপনার থাকালির ব্যাপারে বলছে। থাকালি যদি বলি, এরাও একটা আর্লিয়েস্ট আপনার এথনিক গ্রুপ নেপালের। কারণ থাকালি এটা আসছে কেমন, থাকালির নামের অর্থ কি, থাকালি হলো তারা থাকে হলো থাককোলা নামে। থাককোলা জায়গাটা হলো পোখার একদম নর্থ ইস্ট সাইডে, মানে অনেক উপরে একটা রিভার আছে আপনার, রিভারের নাম মানে কালী গান্দিগি রিভার আছে একটা নাম, ওটাতে যাইতে আপনার মানে মেবি 5 থেকে 6 দিন লাগে ওখানে যাওয়ার জন্য। তো তারা এত লং একটা ডিস্টেন্স ট্রাভেল করে ওটার জন্য, তো তো তারা যে রোডটা ট্রাভেল করে, তারা যে আগে থাককোলাতে থাকতো, তো থাককোলা তাদের যে অ্যানসারটা থাকতো তাদের আগের মানুষরা, তো ওটার থেকে তাদের নামটা অমনি ট্রান্সফার হয়ে এখানে আসছিল থাখালি, এমনি তাদের নাম আছে। এখানে তাদের তাদের প্রিস্ট, তাদের পণ্ডিতদের ব্যাপারে তাদের ড্যান্স দেখানো হয়েছে, তাদের ওমেন দেখানো হয়েছে, তাদের এখানে তাদের যে ট্রেডিশনাল জামা, তারা যে জামা পরতো ওগুলি সব দেখানো হয়েছে। সাইড দিয়ে আবার দেখানো হয়েছে যে ধাখালিরা কি ইউজ করতো তাদের কিচেনে, তারপর তারা কি জামা রাখতো, তো সাইড দিয়ে তারা এইসব আপনার ইউজ করতো এখানে, তারা কিচেন হিসাবে, তারপর এখানে আপনার জামা রাখতো এগুলি।
এখানে আবার পাশেই আবার এখানে আলপাইনদের জিনিসপত্র দেওয়া আছে। আলপাইন হলো যে যেমন বলেছিলাম যারা আপনার বাইরের নেপালের বাইরের দেশ থেকে মাউন্টেনে এসেছে এখানে থাকা, যেমন সোলভেনিয়া আপনার, তারপর দেন জাপানিজ। তো তারা এখানে আসতো, তারা কী জামা কাপড় পরতো তেমন কী পরতো, যেমন সোলভেনিয়াদের একটা ক্লাব ছিল আলাদা, মানে তাদের একটা গ্রুপ। তারপর জাপানিজের গ্রুপ ছিল, তারা কী জামা কাপড় পরতো কেমন তাদের দেখা যেত, ওগুলিও সব এখানে সব দেওয়া আছে। তারপর আপনার এখানে দ্য শেরপা, আমি জানি না আসলে প্রোনাউন্স ঠিক মতন করতেছে না, কিন্তু শেরপা এমনই কিছু। দ্য শেরপার ব্যাপারে তারা এখানে লেখা আছে। শেরপারা হলো মেনলি বলা হয়েছে যে এখানে মেনলি তারা হিমালয়ানই ছিল, তারা পুরো হিমালয়ান, তারা সবসময় হিমালয়তে থাকছে। আর শেরপা মানে হলো, আপনি যদি শেরপা ওয়াটারে যদি একদম ব্রেকডাউন করেন তাহলে ইন ওয়ার্ড শেরপা আসে হলো, শেয়ার মানে হলো আপনার ইস্ট, আর পা মানে হলো পিপল, এটার মানে হলো পিপল অফ দ্য ওয়েস্ট। তার মানে তারা আর কি ওয়েস্টে থাকতো হিমালয়, তো সেটা থেকে তাদের নাম অমনি ডাইভার্ট হয়ে এসে তারপর শেরপা হয়ে গেছে। তাই তাদের এখানে শেরপারা কেমন দেখতো, তারা কেমন দেখতে ছিল, তাদের জামা কাপড় কী ছিল, তারা কী ইউজ করতো, তাদের কিচেনে তাদের এসেনশিয়ালসগুলি কী ছিল, তাদের ডেইলি লাইফ আইটেমস কী ছিল, এগুলি সব এখানে তারা তুলে ধরেছে। ইন্টারেস্টিং, তা শেরপারা ইউজ করতো আপনার একটা উডেন, একটা অনেক বড় একটা ইউজ করতো, ওটা দিয়ে আপনার তারা মেনলি উডেন স্ট্রাকচার ছিল, তারা এটা দিয়ে মেনলি টি মিক্সচার করতো। ওটার নাম হলো আপনার ডোংমু বলতো তারা এটাকে। বলতে গেলে শারপাদের মানে সব কিছু এখানে ধরে তুলছে, তারা কী ইউজ করতো তাদের বাসায়, তাদের খাবার দাবারের জন্য, তাদের শোকেস কেমন ছিল, তারা কেমন পাত্র, কেমন বোল এসব ইউজ করতে গেলে সব এখানে তারা রেখেছে। অ্যাকচুয়ালি এখানে অভাব নাই, এখানে অনেক আছে। আমি যদি তাদেরকে সবাইকে যদি একটা এই ভিডিওতে ধরার ট্রাই করি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, মানে বলতে পারেন 1 ঘন্টার ভিডিও আছে। আমি চাই না তো বড় একটা ভিডিও, তো আমি জাস্ট কিছু মেন 3-4টা আপনার ধরেছি, এখানে আরও আছে এখানে। আবার এখানে তাদের সাইড দিয়ে হলো এখানে যত সব আপনার মাউন্টেন আছে নেপালের বড় বড় মাউন্টেন, তারা এখানে তাদের সব ছবি দিয়েছে, যেমন এভারেস্ট থেকে শুরু করে আন্নাপূর্ণা থেকে শুরু করে নাগা পার্বত যা আছে মানে সব আপনার এখানে তাদের ছবি টবি দেওয়া আছে। ছবিতে আর কি এখানে বলছে কোনটা কত ফিট কত কী, এখানে অনেক ছবি আছে, মানে আপনার টোটাল যদি ধরি তাহলে মেবি 10টার উপরে এখানে ছবি, আপনার যে কয়টা পাহাড় কয়টা কী। আপনার আবার সাইড দিয়ে এখানে আবার একটা ছবিতে দেখা দিচ্ছে পুরো মানে হিমালয়ান রেঞ্জ, মানে একটা ছবিতে মানে সব হিমালয়ানগুলি একসাথে দেখাই দিচ্ছে। তারপর সাথে তার এখানে একটা 3D স্ট্রাকচারের মতো রেখেছে যে দেখতে কেমন আর কি, উপর দেয় হিমালয়গুলি সবগুলি একসাথে, যত হিমালয় আছে ওগুলি সবগুলি। আমি এখানে একটা জিনিস দেখে অনেক সারপ্রাইজ হয়েছে যে তারা এখানে ইয়েতির ব্যাপারেও তারা একটা ইনফরমেশন দিয়ে রাখছে। যদিও ইয়েতি হলো আপনার ইয়েতি, যদি আমি বলি এটা সহজ কি, আপনারা বিগ ফুট মেবি শুনছেন, বিগ ফুট না শুনে এটা মানে হলো পুরো আপনার অনেক বড় একটা, মানে পুরো মানুষের মতন বলতে পারেন, আমাদের মতন পুরো দেখতে, কিন্তু লাইক অনেক বড় বিয়ার টাইপ, আপনার ভাল্লুক টাইপের হবে, যে পুরো শরীরের মধ্যে আপনার হেয়ার দিয়ে ভরা থাকবে, বডি হেয়ার থাকবে, আর অনেক বিগ সাইজ হবে। তো এটাকে আপনার ইয়েতি বলে। আর ইয়েতি হলো অনেক দিন ধরে ইয়েতি মানে আপনার হিমালয়ের মধ্যে ফেমাস চলতেছে। অনেকে বলে ইয়েতিদের দেখেছে, অনেকে বলে ইয়েতি একটা মিথ আর কিছু না, অনেকে বলে ইয়েতি আসলে সত্যি, ইয়েতি বলে আপনার হিমালয়কে প্রোটেক্ট করে। তো এটা নিয়ে মানে কোনো একটা সলিড কোনো প্রুফও নেই, এটা নিয়ে কিন্তু কোনো সলিড প্রুফ নেই যে ইয়েতি এই পর্যন্ত পাওয়া গেছে কি পাওয়া যায় না। সে জাস্ট কয়েকটা আপনার ফুটপ্রিন্ট পাওয়া গেছে, যেগুলি অনেক বড়, মানে সাইজে মানে মানুষদের পুরো পায়ের মতন সেম ফুটপ্রিন্ট, কিন্তু সাইজে আর কি ডাবল বা ট্রিপল। তো ওগুলি দেখে তারপর মনে হচ্ছে অনেকে বলে যে এটা আবার ইয়েতি নাকি। তো এইগুলো তো এখানে ইয়েতির ব্যাপারে এখানে মেনশন করা আছে, তো ভালো, এখানে সব কিছু নিয়ে মোটামুটি বলে মেনশন করা আছে। তারপর এখানে হলো আপনার যারা যে মাউন্ট এভারেস্ট উঠছে বা হাইকিং করে তাদের যে এক্স, ওই যে আপনার আইস এক্স থাকে, যেটা দিয়ে আপনার মাউন্টেনে আপনার যে বরফের মধ্যে এক্স মেরে উঠে, তারপর হলো আপনার যে গ্যাস, আপনার যে অক্সিজেন পাম্পগুলি যেগুলি নিয়ে যায়, অক্সিজেন সিলিন্ডার, ওগুলি এখানে সব কিছু দেওয়া আছে। আর যা লাগে তারা এখানে সব কিছু মানে এখানে দিয়ে দিয়েছে, ছবি সহ, মানে রিয়েল ইকুইপমেন্টগুলি। আমি এখানে একটা রুমে গিয়েছিলাম, উপরে একটা রুম পেয়েছি লাখাং নামের একটা রুম। এটা দেখে ভিতরে মনে হলো মানে যে বৌদ্ধাদেরই একটা যেখানে আপনার বৌদ্ধাদের বিভিন্ন গডস রাখা ছিল। দেন একটা ড্রাম্পের মতন ছিল যেখানে বৌদ্ধারা মোস্ট প্রবলি আপনার ড্রাম বাজায়। তারপর কয়েকজন বৌদ্ধা পণ্ডিতদের ছবিও ছিল, মেবি 2 জনের। এখানে দেখলাম ভালোই, খারাপ না। এটা পুরো যে ফ্লোর ছিল, পুরো ফ্লোরটা কিন্তু উডেন ছিল। সাথে এখানে আমি একটা দেখছিলাম একটা, আমি একটু আসলে ঠিক মতন বুঝি নাই ওটা কি আসলে, দেখে মানে মোস্টলি মনে হচ্ছিলো ওটা কোনো কারোর বোন দিয়ে কিছু একটা করছে বা বোন রাখছে ওখানে, কারোর হার্ট ডিপ এমন কিছু একটা, কিন্তু তাও এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। আর
রুমটাও আসলে ভালো। এখানে আপনার বদ্ধা বৌদ্ধদের গড় দিয়ে এখানে রেখে দিয়েছে আপনার, ভালোই, খারাপ না। মিউজিয়ামে হাঁটতে হাঁটতে দেখলাম ভিতরে আবার কবুতরও আছে, কবুতর উঠতে। মিউজিয়ামে ঘোরা শেষ, এখন বসছি, গাড়িতে বসছি। নেক্সট হলো এখন ডেভিলস ফলে যাবো একটু পর। এখান থেকে ডাইরেক্ট মিউজিয়ামে ঘুরছি। আসলে ভালো ছিল মিউজিয়াম, আসলে মাউন্টেনের মিউজিয়াম তো, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম না আমি তো, এখানে সব মাউন্টেনদের মানুষের ব্যাপারে, মাউন্টেনের হিস্টোরি, মাউন্টেন কেমন, তো ওখানে কী কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, তারপর যে মানুষরা মাউন্ট এভারেস্ট মাউন্টেন ক্লাইম্ব করছে এগুলির ব্যাপারে সব কিছু একটা মানে আপনার ইন শর্ট টার্ম একটা দেওয়া ট্রাই করেছে। যেমন আপনি এটার সাথে যদি কম্পেয়ার করে আমাদের যেমন ন্যাশনাল মিউজিয়াম, ওখানে যে আমাদের সব আপনার, আমাদের যদি বলেন আমাদের আমাদের দেশের যে ইথেনিক গ্রুপ আছে এগুলি, তারপরে এই সবের ব্যাপারে একটা আইডিয়া পাওয়া যায়, আমাদের দেশে মানুষরা কী কী ইউজ করে, কেমন কেমন পোশাক পরতে, এমনই পুরোপুরি সেম, জাস্ট এখানে হলো তারা হইলো এখানে মাউন্টেনের ব্যাপারে বলেছে, মাউন্টেনে যে মানুষরা থাকে তাদের ব্যাপারে বলেছে একটু কি। এখন এখান থেকে ডাইরেক্ট আমরা ডেভিলস ফল চলে যাব। আমি এখন মাহাদাব কেবে আছি। এই কেবে মানে নাম আসলে ভিতরের অনেক ভালোই আছে, একটু স্যাঁতস্যাঁতে, এটা তো কেব একটা গুহা, তো গুহা বেশিরভাগ স্যাঁতস্যাঁতেই থাকে। নামার সময় মানে ব্যাপারটা হলো অনেকই ছিল, ভার্টিক্যালি অনেক ডাউন ছিল, তো আস্তে আস্তে নামতে হয়েছিল যেন পড়ে না যায়। তারপর যেতে যেতে একটা আপনার মানে হিন্দুদের একটা টেম্পেলের মতন পড়ছিল, তাদের গডের একটা মূর্তি, তো ওখানে ভিডিও করা নিষেধ ছিল, ওখানে তেমন একটা ভিডিও করতে পারি নাই। তো ওইটা আসলে মেন হলো নিচে। তো নিচে গেলাম, নিচে যাওয়ার সময় আপনার কেবের আরও গভীরে যেতে হয়েছিল, তো ভিতর দিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে রাস্তাগুলি অনেক স্লিপারি হয়ে গেছিলো। মেনলি ওই সময় এমন একটা রাস্তা আসছিল যখন মাথা নিচে করে যাইতে হয়েছিলো, মাথা নিচে করে না গেলে মাথায় ভারী লেগে যেত, এমন হইতো। এমন ওদিক দিয়ে গেলাম, যাওয়ার পর একদম নিচে যাওয়ার পর তখন যায়, তারপর আপনার মেনলি আসছে যে ডেভিলস ফলের যে ঝর্ণাটা আছে, যে ওয়াটারফলটা যত জোরে হয়, ওটার যে মেন কোনখান থেকে হয়, ওটা হলো আসলে যেখানে কেবের একদম নিচে যাওয়ার পর ওখান থেকে হয়। ওখান থেকে যাওয়ার পর তাহলে পিছন দিক দিয়ে আপনার যে এই ডেভিলস ফলের যে ঝর্ণাটা বাইর হয়, ওটা পিছনটা দেখা যায় কেমনি ওটা নিচ দিয়ে পড়তেছে। তো মেনলি ওখানে গেলাম, দেখলাম, আসলে ভালোই ছিল। ওঠার সময় আবার অবস্থা খারাপ হয়ে গেছিলো, উঠতে উঠতে এত স্টিফনেস ছিল উপরের দিকে, ভার্টিক্যালি এত আপ ছিল যে পা ব্যথা হয়ে গেছিলো, অবস্থা খারাপ হয়ে গেছে। অনেকেই দেখছি অর্ধেক হাঁটার অর্ধেক সিঁড়ি দিয়ে ওঠার পর রেস্ট নিয়ে আবার উঠতে ছিল। যখন খেবে আসতেছিলাম এখানে আবার অনেক মার্কেট আছে, অনেকটা কাইন্ড অফ বলতে পারেন নিউ মার্কেটের মতন, দুই পাশে মার্কেট দিয়ে ভরা, এখানে বিভিন্ন জিনিস সেল করতেছে। ফাইনালি ডেভিস ফলে এসে পড়ছি। এখানে মেনলি হলো, এখানে আবার আপনার যে ডেভিস ফল আছে, ডেভিস ফলটা হলো মেনলি যে আপনার যে কেব আছে, যে গুহাটা আছে, গুহার থেকে যে গুহার যে থাকে, গুহার পিছন থেকে ওখান থেকে দেখা যায়, ওখান থেকে আর কি মেনলি এখানে যে ঝর্ণাটা বাইর হয়, ওখান থেকে এখানে মেনলি ঝর্ণাটা আসে। এখানে ওই ঝর্ণার সামনের অংশটা দেখা যায়, আর গুহাতে ছিল একটা পিছনের অংশ দেখি। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যে এখানে একটা ছোট একটা পন্ডের মতন আছে বলতে পারেন, আর পন্ডের মধ্যে এখানে একটা আপনার প্লেট আছে, প্লেটের মধ্যে একটা স্ট্যাচু টাইপের কিছু একটা আছে। তো ওখানে যদি কয়েন ওখানে যদি ঠিক মতন যদি প্লেটের ভিতরে রাখা যায়, যে পানি আছে না, পানির নিচে যদি প্লেটের ভিতরে রাখা যায়, তো বলে বলে ফুলফিল হয়। এটা খুবই স্ট্রেঞ্জ, এটা বা হতেই পারে, এটা স্বাভাবিক, সবার নিজেদের আছে, বিশ্বাস আছে। তো ওটার জন্য এখানে অনেকে এমনি ট্রাই করতেছে, অনেকে ফান হিসাবে ট্রাই করে, অনেকে এমনি করে যে দেখার জন্য করার জন্য। আর এখানে হলো যে ডেভিস ফল। এটাই আসলে ডেভিস ফল ছিল, যে দেখলেন যে ঝর্ণা পড়তেছে,
আপনারা সবাই ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে একটা ব্যারিকেড দেওয়া স্টিলের, ওদিক দিয়ে এটাই আসে, যে পিছনটা ওটাই হলো যে কেভ, যে মহাদেব কেভ, ওটার পিছন দিক দিয়ে যে নিচে যেতে হয় ওটাই। আমি এখন ফাইনালি আমার হোটেলে আসছি এখন জার্নি করার পর। এখন আমার হোটেলের লবিতে বসে আসছি, একটু আগে আসছি। আজকের জন্য একটু কি, আজকের এই পোখারার এই ব্লগটা এখানে শেষ করছি। অনেক যদি ভালো লাগে, যদি ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। যদি ইউটিউব থেকে দেখেন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, যদি ফেসবুক থেকে দেখেন আপনারা ফলো করতে পারেন। ততদিনের জন্য টাটা।